বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজকে আমি যে কথাগুলো বলবো সেই বিগত দিনের বাংলাদেশের সবচেয়ে যে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছিল সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার, সেই সময়ের আপনার তত্ত্বাবধায়ক সরকারের পরে 2008-এ যে বাংলাদেশে নির্বাচিত হয়েছিল সেই আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2009-এ তার এক বছরের মাথায় বাংলাদেশের একটা কলঙ্ক অধ্যায় রচিত করল। এটা মূল কারণই হলো যে বাংলাদেশকে ধ্বংস করা, এরপর বাংলাদেশের সেনাবাহিনী এবং বিডিআর এই দো বাহিনীকে তাদের মেরুদণ্ডকে ভেঙে ফেলার যে পরিকল্পনা হাতে নিয়েছে, সের মূল নায়ক হলো শেখ হাসিনা। আর্মির মধ্যে দুই একজন আছে, তখন আর্মির সাবেক সেনাকর্তা ছিলেন তারেক সিদ্দিকী, এবং ভারতের যোগ সাজেছে এই যে বাংলাদেশের চৌকুশ সেনা অফিসারদের তখন হত্যা করা হলো, এবং এর সাথে আরও যে বেসামরিক ছিল এবং কিছু সেনারা ছিল, সব কিছু মিলে 74 জনকে মানে অফিসিয়ালভাবে এদেরকে হত্যা করা হলো। এদেরকে মেরে ফেলে এদেরকে কিভাবে লাশের উপরেও তারা জঘন্যতম মানে এটা অপরাধ, মরার পরেও ওদেরকে তারা বিভিন্নভাবে শরীরের বিভিন্ন স্থানে তারা আঘাত করেছে। সেটা কি আমাদের দেশের বিডিআর জওয়ানরা এই কাজ করেছে আপনারা কি বিশ্বাস করেন? আমি বলি না, এটা বিশ্বাসযোগ্য নয়। এটা আমাদের বিডিআর বাহিনীর কাজ নয়, এটা আমাদের কাজ নয়। এটা আমাদের দেশের কিছু সংখ্যক লোক জড়িত ছিল, এবং বিশেষ করে আমি ভারতের কথা বলছি, তারা সরাসরি এখানে জড়িত ছিল, এবং এই সরাসরি জড়িত থাকায় সম্পূর্ণ ধরনের সাহায্য সহযোগিতা করেছিল তখন সরকারের প্রধান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার দূষর জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস এবং আপনার মির্জা আজম, এরপরে আপনার জাহাঙ্গীর কবির নানক, এবং তখনকার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই যে আপনার সারা খাতুন, সবাই মিলিতভাবে এখানে জড়িত ছিলেন, এবং আওয়ামী লীগের আরও অনেক ছিল এই কার্যকলাপে জড়িত। এবং এই প্ল্যান গঠানো হয়েছিল 2008-এ ক্ষমতা আসার পরই। ক্ষমতা আসার আগে থেকে শুরু হয়েছে এই প্ল্যান, এবং ক্ষমতা আসার পরে এই প্ল্যানকে লিপিবদ্ধ করা হয়েছে। কোন দিনে প্ল্যান করা হবে, এই প্ল্যানে কে বাইরে থেকে কে আসবে, এবং এরা কিভাবে বাইরে থেকে এসে পিলখানায় এই ঘটনা করে, এবং কিভাবে এরা পিলখানা থেকে বাইর হয়ে যাবে, এর নেতৃত্বে কারা যাবে, এর নেতৃত্বে কারা করবে, এবং সেনাবাহিনী যদি চলে আসে এদেরকে কে প্রোটেকশন দিবে, এবং এদেরকে কে বাধা দিবে, এবং র্যাবকে কে বাধা দিবে, সব কিছু মিলে একটা পরিকল্পনার ছক আঁকা হয়েছিল 2008-এর পর। এবং এই ঘটনাটা করা হয়েছিল 2009-এর 25শে ফেব্রুয়ারি, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্ক অধ্যায় এবং কালো দিন বলে আমরা এটা চিরদিন মনে রাখবো। প্রিয় দেশবাসী, অনেক দুঃখ, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
কেন আমার এত দুঃখ? আমার কথাগুলো আপনারা শুনুন এবং বুঝুন যে আমরা আজ 16 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল এই ঘটনার, আমরা এখনও পর্যন্ত এই ঘটনার সঠিক তথ্য জানতে পারিনি এবং এই ঘটনার সঠিক বিচারও আমরা পাইনি। বিচার করেছিল আর্মিদের মধ্যে, তারা একটা আপনার মানে একটা কমিটি করেছিল যে এই বিচার কাজ করবে, এটাকে থামিয়ে দেওয়া হলো। বিডিআরের মধ্যেও ছিল, এদেরকে থামিয়ে দেওয়া হলো। সরকারিভাবে করা হয়েছিল, সেটাও সঠিকভাবে করা হয়নি। সব কিছু মিলে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এটার কারণ কি আমরা অনুসন্ধান করে দেখেছি এবং আমি আরও কয়েকবার এটা নিয়ে রিপোর্ট করেছি, বলেছি যে এই মূল কারণ, এই প্ল্যান সাকসেস করার জন্য কি হয়েছিল সেদিন এবং কী কারণে এদেরকে মারা হলো, সব কিছু ছিল একটা বিরাট পরিকল্পনা, একটা বিরাট প্ল্যান ছিল। এই বিরাট প্ল্যানের মূল নায়িকা ছিলেন শেখ হাসিনা এবং মূল নায়ক ছিল ভারত। শেখ হাসিনা এর ভারতের যৌথ পরিচালনায় এই ঘটনা মাস্টার মাইন্ড, বলতে হবে আপনি শেখ হাসিনাকে। এবং এই মাস্টার মাইন্ডের সব কিছু আপনার তদারকি করেছে ভারত এবং এই মাস্টার মাইন্ডের সব কিছু সহযোগিতা করেছে এই আপনার সাবেক সেনা কর্মকর্তা তারেক সিদ্দিকী। আজকের এই ঘটনাবলী নিয়ে পিলখানার যে ঘটনা ঘটেছিল এবং গতকাল যে মইনু আহমদ যে স্টেটমেন্ট দিয়েছেন এবং তার স্টেটমেন্টের কিছু কথা নিয়ে এবং এই যে পিলখানার ঘটনার কিছু কথা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমি জানান দিতে চাই পিলখানার ঘটনা আসলে কি। প্রিয় দেশবাসী, আমরা কিছু কথা শুরুর আগে আমি কিছু কথা বলি যে ভারতের সাথে যারা দালালি করবেন এবং দেশের স্বার্থকে বিনষ্ট করে মির্জাফরি করবেন, মনে রাখবেন মির্জাফরের স্থান কোথায়ও নেই। মির্জাফরের স্থান কোথায়ও নেই। মির্জাফরের শেষ কি, শুরু হয় কোথা থেকে এবং শেষ হয় কখন আপনারা জানেন। মির্জাফর নাম ছিল, সে মির্জাফর গালিতে পরিণত হয়েছে। এর কারণ আপনারা অনুসন্ধান করুন। মির্জাফর নাম ছিল, সেটা এখন মির্জাফর বললেই এটা গালি পরিণত হয়। এর আসল কারণ কি, খোঁজ নেবেন, জানবেন কি কারণে হয়েছিল। তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, দেশবাসীকে সতর্ক করেছি, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, সব বাহিনীকে আমি সতর্ক করে দিয়েছি। বিডিআরের বলেন, র্যাবের বলেন, সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি যে, এবং ইন্টেলিজেন্স সোর্সের যারা আছে এদেরকেও বলছি, আপনারা দেশদ্রোহী কাজ করবেন না। জেনে রাখুন, দেশদ্রোহী কাজ যারা আপনাদেরকে তাল দিবে, তিলে তাল করবে, তারাও একদিন আপনাদেরকে লাথি মারবে এবং তারাও আপনাদেরকে একদিন বুকে টেনে নিবে না, একদিন আপনাদেরকে লাত মেরে আপনাদেরকে বের করে দিবে, নতুবা আপনাদেরকে মেরে ফেলবে। কারণ তারা জানে মির্জাফর কখনো আপন হয় না। মির্জাফর বিষাক্ত সাপ। সে এই দেশের জন্য এত কিছু, দেশের মানুষকে কষ্ট দিয়েছে, সে আমাকেও কষ্ট দিবে। তাই মির্জাফরের স্থান কোথায়ও হয় না। মির্জাফর গালিতে যেমন পরিণত হয়েছে, মির্জাফরের অবস্থাও সেইভাবে। যার সাথে আপনি আঘাত করে মির্জাফরি করবেন, সেই আঘাত যার সাথে করছেন সেও আপনাকে একদিন পায়ে পিষ্ট করে অথবা কোনো কৌশলের বিনিময়ে আপনাকে মেরে ফেলবে। আপনি বলতেই পারবেন না, বুঝবেন না। কিন্তু আমি এইটাকে মাথার ভিতরে আপনাদেরকে ঢুকাইয়া দেওয়ার জন্য বলছি, মির্জাফরি করবেন না। প্রয়োজন হলে আপনারা হাসি মুখে কিছু করেন, প্রয়োজন হলে পদত্যাগ করেন, পারেন না যে জায়গা আপনারা পদত্যাগ করে ফেলেন বা আপনারা অন্য দেশে চলে যান। তারপরেও দেশের সাথে মির্জাফরি করবেন না। আপনাদের জীবন যদিও চলে যায়, মির্জাফরি যদি করতে পারেন, মনে করলেন আপনার জীবন চলে যাবে, এটা না করলে হয় না, আপনার জীবন চলে যাবে, তখন আপনি মনে করবেন আমি জীবন দিয়ে দিব বাবা, তবে তো আমি মরলেও শান্তি পাবেন আপনি। তবে কি হবে, মরলেও আপনার শান্তি হবে। প্রিয় দেশবাসী, এটা থেকে আমার আজকের কথা শুরু। আর এই শুরু থেকে আমি শেষ পর্যন্ত বলছি, যারা আমার কথা শুনতেছেন, যারা আমার কথা দেখতেছেন, আমাকে দেখতেছেন, যারা আমার কথা শুনেন, আমাকে যারা ফলো করেন, আমি সবাইকে একই কথা বলি যে সব সময় আপনারা
সদা প্রস্তুত থাকবেন, যে রেডি আমরা থাকবো। কিসের জন্য আমরা রেডি থাকবো? যে আমরা দেশকে কিভাবে স্বনির্ভর করা যায় সেটার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো, এবং দেশের বাইরে থেকে ভিতর থেকে যেন কোনো কুচক্রমহল কেউ যেন আমাদেরকে কোনো ধরনের বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে আমরা নজর রাখব, এবং চোখ কান খোলা রেখে আমরা কাজ করতে হবে। মনে রাখবেন, সেই বুদ্ধিমান যে তার দেশকে ভালোবাসে, সেই জাগ্রত যে তার দেশের জন্য কাজ করে, সেই সম্মানিত হয় যে শেষ মুহূর্তেও দেশের জন্য কাজ করে, যে জীবন দিয়ে দেশের স্বার্থে সেই শহীদ হয় এবং সেই বীর হয়। সেই বীর শহীদ এবং সম্মানের স্বার্থে আমরা আমাদের দেশকে অক্ষুণ্ণ রেখে এই দেশের মানে প্রতিটা ইঞ্চি মাটি আমাদের সকলের, এটা মনে করে আমরা কাজ করব, কাঁধে কাঁধ মিলে কাজ করব। একতাই বল, একতাই শক্তি, এটা মনে রাখবেন। কেউ আপনাদের কিছু করতে পারবে না। দরকার হলে আপনার থেকে জীবন যাবে, চাকরি যাবে, আপনার টাকা পয়সা দরকার নেই, অত কিছু দরকার নেই। কী কামে আসে? আপনি সালমানের রহমান ফলো করেন, আরও অন্যদেরকে ফলো করেন, তাদের প্রচুর টাকা আছে, তারা কি করতে পারলো? শেষ মুহূর্তে তারা কিছুই করতে পারলো না। কী রকম হলো তারা অবস্থা, এইটা আপনারা ভাবেন, একবার চিন্তা করেন, বিবেককে তাড়া করেন প্লিজ। আর আমি আর কিছু বলবো না, এখন আমি মেইন পয়েন্টে চলে আসছি। প্রিয় দেশবাসী, আমাদের যে এই অনাকাঙ্ক্ষিত এই যে ঘটনা, যেগুলো আমরা নেক্ষারজনক ঘটনা, এটা যে আপনার গত 15 বছর আগে হয়েছিল, এই ঘটনার মূল নায়িকা শেখ হাসিনা, এর নায়ক ভারত এবং এদের যৌথ প্রযোজনায় এই যে আপনার হত্যাকাণ্ড হয়েছিল, সেটার মূল নায়িকাদের আপনাদের পরিচয় করে দিলাম, এবং নায়িকারা কীভাবে এটা করলো, কীটা প্ল্যান ছিল, এবং আমাদের সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধানের বক্তব্য উনি কী বলেছিলেন, সেটা নিয়ে আমি আজকের এই আলোচনা, এই কথাগুলো আমার একমাত্র এই দেশের জন্য এবং জাতির জন্য। জাতিকে যদি আমি কিছুটা একটা ধারণা দিতে পারি, জাতি যদি বুঝতে পারে আমরা কন্টিনিউ শেখ হাসিনা যেখানে আমরা আছি সেখানে, এইটা বলার প্রয়োজন। আপনাদের লজ্জা লাগার কথা, আপনাদের দেশ নাই, আর আপনারা এইটা দিয়ে বলে কি করবেন? আপনাদের দেশ চলে গেছে, অন্য দেশের হাতে চলে যাচ্ছে। বাংলাদেশ নাম ঠিকই থাকবে, কিন্তু বাংলাদেশ যদি চলে আরেক দেশের ইশারায়, তে আপনার দেশ আর থাকলো নি। আপনি এইটা চিন্তা করবেন না। এটা তো আসল চিন্তা হলো ভাই। এটা যদি আমরা চিন্তা করি না, হাসিনা করি, হাসিনা তো সব কিছু ভারতকে দিয়ে দিল, এরপরেও আপনারা এরপরে হাসিনা করেন। আপনাদের বিবেককে বলছি, যারা আওয়ামী লীগ করে তাদেরকে বলছি, অনেক ভালো আছে আমি জানি আওয়ামী লীগের, সবাই কিন্তু হাসিনা করে না, কিছু সংখ্যক করেছে। এটার অবস্থা কী হয়েছে আপনারা জানেন, আর আমি বলবো না। প্রিয় দেশবাসী, আমি আসল কথায় চলে আসি। এই যে আর্মির ঘটনা, গতকাল আপনাদের যে সাবেক আর্মির চিফ ছিলেন মইনু আহমদ, উনি বলেছেন যে আমার কোনো দোষ নেই, উনি বেঁচে যেতে চাচ্ছেন, উনি চাচ্ছেন শেখ হাসিনা কমপ্লিটলি দোষী, শেখ হাসিনাকে দোষ দিয়ে উনি সরে যেতে চাচ্ছেন এই জায়গা থেকে। না, আসলে উনিও সরে যেতে পারবেন না, ওনারও অনেক দোষ আছে। উনি আর্মির চিফ ছিলেন তখন, ওনার ক্ষমতা বলে বহুত কিছু উনি করতে পারতেন। দরকার হাসিনা আমার সাথী, আমার সঙ্গী সাথীর যদি জীবন চলে যায়, আমি হাসিনার কথা শোনার কোনো সময় নাই আমার। আমি অ্যাকশনে যেতেই হবে। তিনি অ্যাকশন কি জানলেন কয়টায়? সকাল 9টায়, 25শে ফেব্রুয়ারি 2009 সকাল 9:30 সময় উনি জানলেন এই ঘটনা হচ্ছে। এই যে ইনসিডেন্ট, যেটা বাংলাদেশের নেক্ষারজনক ঘটনা, সেটার খবর তিনি 9:30 জানলেন। জানার পরে 9:54 উনি 9:54 সময় উনি কী করলেন, সাথে তিনি কী করলেন, অপারেশন ৪৭ ব্রিগেড অপারেশনের জন্য তাদের প্রস্তুত করার জন্য তাদেরকে বললেন। তারা বলল 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম লাগবে, অনুমানিক। তিনি বললেন 6 ঘন্টা লাগার কথা, এইসব তারা বলছে 2 ঘন্টার ভিতরে খুব তাড়াতাড়ি করতে পারবো। এর ভিতরেও তারা 10:30 ভিতরে তারা সেই জায়গায় চলে গেল। তিনি 9:30 অনুমানিক 9:30 বলছেন, প্রায় আধা ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে তারা সেই পিলখানার সামনে তারা চলে গেল। উনি আদেশ দিয়েছেন, তুমি এই পিলখানার বাইরে পর্যন্ত যাবে, আর কিছু করবে না। উনি প্রধানমন্ত্রীর অপেক্ষা আছেন, প্রধানমন্ত্রী বলবেন তো তারা ভিতরে যাবে। আমার কথা হলো, প্রধানমন্ত্রী বলল আর পরে আপনি যাবেন, এই সময় আপনি পাবেননি। এই প্রধানমন্ত্রীকে তো আপনি ফোন দিতে হবে, এখানেই তো আধা ঘন্টা চলে যাবে, ওনারা ফোনে পাবেন না। তো এই সময়টুকু নষ্ট না করে আপনি তাদেরকে কেন আদেশ দিলেন না, তোমরা ভিতরে চলে যাও। এরপরে আপনার এর আগে 10:30টার সময় উনি যে ৪৭ ব্রিগেড অপারেশনের জন্য ছেড়েছিলেন, সেই ৪৭ ব্রিগেড মিরপুর ক্যান্টনমেন্ট থেকে ওরা গিয়েছিল। ৪৭ ব্রিগেডের
ওদের নাম দিয়েছিলেন অপারেশন রেস্টোর অর্ডার। তো অপারেশন রেস্টোর অর্ডার যাদেরকে দিলেন তারা তো গিয়েছিল 10:30টায় গিয়েছিল, আপনি কেন ভিতরে যেতে ওদেরকে বললেন না? এরপরে আপনি র্যাবের একটি দল 9:50-এ, এরা 9:50-এ র্যাবের একটা দল কি দরবার হল, যেখানে মানে সেনা বড় বড় সেনা অফিসার ছিল, সেই দরবার হলে সামনে খুব কাছে, একবারে নিকটে কাছে তারা র্যাবের একটা চৌকস দল তারা এখানে হাজির ছিল। তারা খবর পায় সাথে সাথে এখানে চলে গেছে, অপেক্ষায় ছিল শুধু ওপর থেকে ফোন আসতেছে আর তাদেরকে বকাবকি করতেছে, তোমরা আর যাও না, তোমরা ফেরত আসো। ওদেরকে ফেরত নেওয়া হলো। তো প্রিয় দেশবাসী, এটার কাহিনী আমরা বলবো, এটা আপনি মূল কিলারদের বের করে দেওয়ার, মূল কিলাররা কীভাবে দেয়াল টপকে ভিতরে ঢুকলো, তারা সম্পূর্ণ কাজ সাকসেস করে আবার তারা বিভিন্নভাবে তারা নিরাপদে ভারতে চলে গেল। এর কারণ কি? এর কারণ একটাই হলো গিয়ে আর্মির প্রধানকে মইনু আহমদকে তখনকার সময় মইনু আহমদ ছিলেন আর্মির প্রধান, ওনাকে শেখ হাসিনা ডেকে নিয়েছেন। 2 ঘন্টা অপেক্ষা করে ওনার সাথে উনি দেখা করতে পারেন নাই। ওনার মুখের ভাষ্য, গতকাল উনি বলেছেন আমি 2 ঘন্টা যমুনায় অপেক্ষা করেছি, আমাকে উনি মিটিং করতেছেন আওয়ামী লীগের এই আপনার বড় বড় বাঘা নেতা যারা এটা জড়িত ছিল। হ্যাঁ, এখানে ছিল জাহাঙ্গীর কবির নানক, তাপস, মির্জা আজম, এদের নিয়ে উনি পরামর্শ করছেন কীভাবে এই শেখ হাসিনা, কীভাবে সন্ত্রাসীরা মানে বাইরের দেশ থেকে এরা আসবে, এদেরকে কীভাবে আবার বাইরে ওরা চলে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য উনি আলাপ আলোচনা করছেন। আর এখানে অন্য সৈন্য মারা যাচ্ছে, অফিসার মারা যাচ্ছে, বেসামরিক লোক মারা যাচ্ছে, প্রায় 74 জন লোককে মারা হয়েছে, আরও অনেক মরছে। অনেক তথ্য তো সরকারিভাবে আমরা পাইব না। এখানে 74 জন নয়, আরও অনেক হবে মারা গেছে, কিন্তু আমরা সব কিছু তথ্য সঠিকভাবে পাচ্ছি না। প্রিয় দেশবাসী, আমি মনে করি তখনকার ইন্টেলিজেন্স সোর্স যারা ছিল, হ্যাঁ, ডিজিএফআই, এনএসআই, এর বাদে র্যাবের, আর্মির মধ্যে আছে, বিডিআরের মধ্যে আছে, অনেক গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশের। এরার কাজ কী ছিল? ইন্টেলিজেন্সের কাজ কি? ইন্টেলিজেন্সের কাজ তো একটা খবর তথ্য প্রকাশ করা। এই ঘটনা 2008 থেকে এটা প্ল্যান ছিল। ইন্টেলিজেন্স জানে, ইন্টেলিজেন্সে কারা ছিল, ইন্টেলিজেন্সে এদেরকেও মানে এই বিচারে আওতায় আনতে হবে। এরা কেন সেটা জানার পরেও প্রকাশ করেনি? কার হাত ছিল এখানে? কত টাকার বিনিময়ে এরা এটা করেছে? প্রিয় দেশবাসী, পদপদবী, এই পদপদবীর কারণে, এই টাকার কারণে অনেক কিছু হয়ে যায়। এর আগেও আমি বলছি মির্জাফরি করবেন না, মির্জাফরি করলে আপনাদেরও সেই অবস্থা হবে যে মির্জাফর যে গাইল, সে গাইল চিরদিন আপনাদেরকে দেখবে। এই মইনু আহমদকে বলছি, ভাই জানি না আপনার বাইশটা গতকাল শুনেছি, আমার খারাপ লাগেছে। আপনি এখন শেষ সময়ে, আপনার বয়স হয়েছে, আপনিও একদিন মারা যাবেন, কিন্তু আমার কথা হলো আপনি অনেক কিছু লুকিয়ে কথা কেন বললেন? আপনি সঠিক কথা গতকালও বলেননি। আপনি শেখ হাসিনাকে দোষ দিয়েছেন বটে, এরা যারা এই যে আপনার মাস্টার প্ল্যানে ছিল এদের সবার নাম আপনি বলেননি। এরপরে আপনি যে যারা কিলার গ্রুপ ছিল, এই কিলার গ্রুপটা কারা, এরা কোন দেশ থেকে এসেছে, আবার কোন দেশে তারা চলে গেল, সেটা আপনি বলেননি। এরপরে আপনি বলেননি এরা আর্মিকে যে আপনি অর্ডার দিলেন, যে 46 ব্রিগেডকে আপনি অর্ডার দিলেন, এরা কেন আপনার এখানে অপারেশনে গেল না? কেন আপনারা আদেশ দিলেন না? এরা ভিতরে কেন গেল না? এরপরে আপনার যারা যারা ছিল, এরাকে ওখানে ভিতরে যেতে দেওয়া হলো না। এগুলার কিছু আপনি তথ্য কমপ্লিটলি দেন নাই, খালি শুধু বলেছেন আমি পারি নাই, আমাকে শেখ হাসিনায় বাধা দিয়েছে। শেখ হাসিনা বাধা দিয়েছে, আপনার ক্ষমতা বলে আপনি করে ফেলতেন, শেখ হাসিনার পাত্তাই দিতেন না তখন। হ্যাঁ, আপনার কি হইতো? আপনার বিচার হইতো, আপনার চাকরি চলে যেত, নাইলে আপনাকে শাস্তি দিত। আপনি তো অন্তত ওকে মরতে পারতেন, সানন্দে আপনার মৃত্যু হতো এবং দেশবাসী আপনাকে স্বর্ণ করে লেখে রাখতো যে আমাদের দেশের সেনা মইনু আহমদ সাহেব বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, আপনাকে চিরদিন এই বাংলার মানুষ মনে রাখতো। প্রিয় দেশবাসী, এই প্রিয় দেশবাসী যারা বাংলাদেশি যারা আছে, এরা আপনাকেও এটার জন্য ছাড়বে না। এটার জন্য আপনি যদি জড়িত না হন সঠিকভাবে, এই প্ল্যানে যদি আপনি না থাকেন, এরপরেও আপনি এই দিন নীরব থাকার কারণে, এরপরে 15 বছর ধরে আপনি নীরব, হাসিনা পতনের পর আপনি কথা বলছেন, এটা নিয়ে রহস্য আমার এবং দেশবাসীর। প্রিয় দেশবাসী,
এই আমি মইনুল আহমদের কথা কিছু বললাম, ওনার টাইমিং যে দিয়েছেন, যে অপারেশনের জন্য যে রিস্টোর অর্ডার দিয়েছিলেন আর্মিদের, ওনাদের আদেশ ছিল বাউন্ডারির বাইরে, পিলখানার বাউন্ডারির ভিতরে ওনারা যেতে পারবেন না। আর আর্মির তো আপনারা জানেন তাদের কমান্ড মারাত্মক, তারা 1 ইঞ্চি 1 পাও আগাবে না যদি তারা কমান্ডের বাইরে। এবং র্যাব আগে গিয়েছিল, র্যাব চাইলেও অনেক অফিসারকে সেভ করতে পারতো। র্যাবকেও কী করা হয়েছে, এখান থেকে র্যাবকে ফোন করে নেওয়া হয়েছে। কারা নিয়েছে? হ্যাঁ, এটা সব কিছু নায়ক শেখ হাসিনা এবং নায়িকা, আমি বলবো শেখ হাসিনা এই সব কিছু নায়িকা, আর নায়ক হলো ভারত। আর আর্মির এই যে সাবেক কর্মকর্তা তারেক সিদ্দিকী এখানে জড়িত আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের মির্জা আব্বাস, সারা খাতুন, এবং আপনার জড়িত হলো তাপস। এই তাপস হইল মূল, মানে তারেক সিদ্দিকী আর তাপস হইল মূল, এরা এই পরিকল্পনা সব করছে। প্রিয় দেশবাসী, আপনাদের এই যে জাহাঙ্গীর কবির নানক এই ভাঙ্গা কথা বলে এই বিয়াদব, এদের দেশপ্রেম নেই, এরা দেশদ্রোহী বলতে হবে। আপনারা আজ থেকে এদেরকে দেশদ্রোহী বলবেন। শেখ হাসিনার পরিবার এই দেশের বিরুদ্ধে ছিল। শেখ হাসিনার পরিবার, একমাত্র শেখ মুজিবকে আমি এটা বলবো না, কিন্তু শেখ মুজিবের পর শেখ ফ্যামিলির যে তাপস বলেন, আর আপনার তারেক সিদ্দিকী বলেন, আর আপনার রেহানা বলেন, শেখ হাসিনা বলেন, জয় বলেন, টিউলিপ বলেন, এরা বাংলাদেশ দুহি, বাংলাদেশের রাষ্ট্র বিরোধী কার্যকলাপ এরা করেছে। এরা দেশদ্রোহী, এদেরকে উপাধি দিবেন। আর জাহাঙ্গীর কবির নায়ক, তাপস, শামীম ওসমান, এইরকম যতজন আছে সবাইকে আপনারা চিহ্নিত করে রাখুন, এরা যেন কোনোভাবে বাংলাদেশে আর কোনো দিন এসে রাজনীতি দেশের কথা না বলতে পারে। সেই জন্য আপনারা এদেরকে সিলেক্টিভ মেরে দিবেন মুখের মধ্যে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে এই মইনুল আহমদ এই শেখ হাসিনাকে স্বৈরশাসক বলে উপাধি দিয়েছেন গতকাল তার স্টেটমেন্টে। এর কারণ হলো গিয়ে উনি আগে কেন বলেন নাই? উনি যখন মানে এত ঘটনা করলো, উনি আর্মির প্রধান থেকে যখন চলে গেলেন, হ্যাঁ, উনি যখন আমেরিকাতে চলে গেলেন, সেখান থেকেও তো উনি স্টেটমেন্ট একটা দিতে পারেন যে আমাদের বিচারপতি, সাবেক বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি এসকে সিনহা, ওনার নাম আপনারা জানেন, উনাকে যে মানে বন্দুকন নলে ওনাকে যে ওরা দেশের বাইরে পাঠিয়ে দিল, এবং উনি দেশের বাইরে গিয়ে হাসিনার ক্ষমতা থাকা অবস্থায়ও উনি বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়েছেন বিভিন্ন মিডিয়ায়। এটা আমরা দেখেছি এবং আমরা জানি পরিষ্কারভাবে উনি বলেছেন হাসিনার কারণে আমি এই কাজ করেছি, এবং আমার বাদে আমি যখন আমার বোঝালো যে আমি অন্যায় করছি, আমি দেশের জন্য অন্যায় কাজ করেছি, আমি করবো না বলে আমি সিদ্ধান্ত নিলাম। এরপরে তারা আমাকে নানানভাবে হুমকি দিয়ে আমাকে দেশ ত্যাগ করাতে বাধ্য হলো। তা আপনি কেন পারলেন না? হ্যাঁ, আপনার কাছে আমার এই প্রশ্ন, জাতি এটা জানতে চায়। আপনি আর একটা স্টেটমেন্ট দিয়ে এই কথাটা বলবেন। আমার কথা যদি আপনি শুনেন, জানেন আমাদের দেশপ্রেম আছে ভাই, দেশপ্রেমের জন্য এই কথা বলছি, নাইলে আপনাকে এই কথা আমার বলার কোনো প্রয়োজনই নাই। আমারও জীবনের অনেক রিস্ক আছে। এই যে কথাগুলো বলছি, যদি কোনোভাবে এরা শুনে বা কোনোভাবে আমার বিরুদ্ধে এরা কাজ করবে কোনো একদিন, তখন আমি কি করব? তা আমি ভয় পাই না। এই জন্য আমি কথা বলছি, ভয়ের কথা নয়, সত্য কথা বলতে হবে। সত্যকে যে আড়াল করবো, এক সত্য কথা যদি আমি আড়াল করি, তা আমি এটার জন্য দায়ী থাকবো। আমার জানার সাথে সাথে এই সত্যটা, আপনি সব সত্য কিন্তু বলেন নাই আপনি, এটা আপনার দায়িত্ব ছিল। আর কয়দিন বাঁচবেন? আপনি মরে যাবেন, তখন আপনি কি হবে? সত্য কথা বলে যান, আর একটা স্টেটমেন্ট দিয়ে আপনি সত্য, পুরো কমপ্লিটলি সত্য কথা বলে যান। কে জড়িত ছিল, কখন প্ল্যান হয়েছিল, এবং কেরা মানে এটা মানে এই যে ঘটনা ঘটাইয়া আবার চলে গেল, এরা কারা? এই কথাটা আপনার মুখ থেকেই শুনতে চাই। আমি মইনুল আহমদের উদ্দেশ্যে বলছি। এবং আমাদের দুঃখ লাগে এই যে সৈন্যগুলা, আর এই যে আমাদের মানে দক্ষ অফিসার, চৌকুশ অফিসার, যে এভাবে যে নির্মমভাবে এই বেটার মধ্যে সাধারণ মারা হয়নি, গুল্লি দিয়ে মেরেছে এইরকম না, মারার পরেও এদের শরীরে নানানভাবে অত্যাচার করা হয়েছে। এই যে মর্মান্তিকভাবে ওদেরকে মারেছে, নির্মমভাবে ওদেরকে মারেছে, এরা আমরা বাংলাদেশের কোনো বিডিআর জওয়ানরা এই কাজ করতে পারে না। এটা করেছে ভারতের কিছু সংখ্যক আপনার কিলার গ্রুপ ছিল, এরা এসে এটা করে আগ্রহ এদেরকে বের করে দেওয়া হয়েছে। এই সব কিছুতে আপনার ভারত এবং হাসিনা মিলে এটা করেছে। যাই হোক, প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে
একটা কথা বলতে চাই, আপনারা মনে রাখবেন, দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। দেশ এবং জাতিকে আপনারা স্বনির্ভর করতে হলে দেশ থেকে আপনারা মানে এই ধরনের যারা মির্জাফর যারা, এদেরকে আপনি চিহ্নিত করে এদেরকে শাস্তি না করলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। আমাদের ইন্টেলিজেন্সের কাজ কি, এরা কী করেছিল এই সময়? এরা সব কিছু জানার পরেও এরা সঠিক কথা বলে নাই তখন। তাহলে ইন্টেলিজেন্স যে, এদেরকে আপনারা নজর রাখতে হবে। ছাত্র জনতার উদ্দেশ্যে বলছি, এবং আমি সরকারের উপদেষ্টাদের কাছে আমার জোরালো দাবি, বিশেষ করে পররাষ্ট্র দপ্তর উপদেষ্টা, স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা, তাদের কাছে আমার দাবি, আপনারা ইন্টেলিজেন্সের যে বাহিনী যারা আছে, যত ইন্টেলিজেন্স বাংলাদেশে আছে, সবাইকে আপনারা সবাই উপরে নজর রাখুন, এরা কী কাজ করতে চায়। এরা যদি সঠিক কাজ না করে, সঠিক জায়গায় অনেক স্টুডেন্ট সকল বেকার, ইউনিভার্সিটির ছাত্র সকল বেকার, এদেরকে এখানে এনে সঠিক চিন্তাভাবনা করে যারা এটা করতে পারবে এইরকম দেখে বাছাই করে আপনারা এদেরকে এই জায়গায় আনেন। আর মানে যারা দেশের বাইরে ভিতরে চক্রান্ত করছে, যে ইন্টেলিজেন্স সোর্স, এদেরকে আপনারা চিহ্নিত করুন, এবং সরকারের এদের ব্যাপারে এই সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। কারণ ইন্টেলিজেন্স হইল এই দেশের মূল জিনিস। ইন্টেলিজেন্সের দেশের ভিতরে দেশের বাইরে কি হচ্ছে তারা সব পরিকল্পনা সম্বন্ধে জানবে, এবং জানার কথা। এখন আমার এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো ইন্টেলিজেন্স কেন জানলো না, আর জেনেও কেন বললো না, সেটা নিয়ে আমার চিন্তা। এই জন্য আমি এই সরকারকে কাছে জোরালো দাবি করব, আপনার ইন্টেলিজেন্সের মানে দিকে নজর রাখুন, এবং ইন্টেলিজেন্স যে যেখানে আছে পুরানা যারা, এদেরকে সরিয়ে দেন, নতুনকে মানে ওয়েলকাম জানান, এবং দ্রুত এটা পদক্ষেপ দেন। এটা দেশের জন্য খুবই মঙ্গল হবে। নাহলে দেশ আবারও একটা মানে বিরাট একটা চক্রান্তের মধ্যে আছে। ভারত করতেছে, শেখ হাসিনা ভারতে বসে শেখ হাসিনাও করতেছে। আমার জীবন দশায় আমি দেখতে চাই বাংলাদেশ যেন একটা স্বনির্ভর এবং সোনার বাংলা হিসাবে গড়ে উঠেছে, এবং বাংলাদেশ থেকে যেন এই সঠিকভাবে আমরা একতাবদ্ধ হয়ে আমরা সব রাজনীতিবিদ আমরা দেশের সাথে এক থাকবো। আমরা যেন আর এটা করব না। আর শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, তাপস, জাহাঙ্গীর কবির নানক, এদের এই কুলঙ্গারদের এই দেশ থেকে আমরা যেন এই দেশের মাটিতে এরা বিচার হয়, এটা ব্যবস্থা করতে হবে। এবং দেশ ও জাতিকে রক্ষা করতে হলে এটা এদের বিচার করা একান্ত প্রয়োজন। তাই আজকে আর আমি কী বলবো, আমি অনেক কিছু বলি। তা দেশের সার্বভৌমত্ব, বর্ডার গার্ডকে ধ্বংস করা, দেশকে দুর্বল করা, এবং এই যে আপনার আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে ফেলা, এটার সম্পূর্ণ পরিকল্পনা ছিল ভারতের। এবং হাসিনার এখানে হাসিনাও এখানে ভারতের সাথে হাত মিলিয়েছিল। এর কারণ হলো হাসিনা লং টাইম থাকবে বাংলাদেশে। তার কথাই তো হাসিনাদের কথাই ছিল যে আমরা 41 পর্যন্ত বাংলাদেশ থাকবো। আসলে তো তারা 41 নয়, তারা ফর লাইফের জন্য চলে আসছিল। এটা পারে নাই এই ছাত্র জনতার আন্দোলনে। আপনাদেরকে আবারও বলছি, ছাত্র জনতার আন্দোলন একটা বিরাট ভূমিকা রেখেছে এই দেশের স্বার্থের জন্য। প্রিয় দেশবাসী, আপনারা ছাত্রদেরকে সম্মান দিবেন। তারা যে ভূমিকা রেখেছে এটা কিন্তু ভুলার নয়। এবং আমি বারবার আমার সব কিছুর মাধ্যমে আমি বলতে চাই, আমার লেখার মাধ্যমে, কথার মাধ্যমে বলি, আপনারা এই ছাত্রদেরকে সহযোগিতা করুন। এদের থেকে বাছাই করে দেশের বিভিন্ন সেক্টরে এদেরকে নিয়ে ঢুকান। ইয়াং জেনারেশন যদি আসে তো দেশ আরও উপর দিকে যাবে। বয়স কম আর বয়স বেশি প্রয়োজন নেই। প্রয়োজন হলো ব্রেইন দরকার। এই ব্রেইনকে নষ্ট করার জন্য, এইসব করার জন্য এই হাসিনাকে বসাইছিল ভারত। কারণ বাংলাদেশের যদি ব্রেইন নষ্ট হয়ে যায়, বাংলাদেশের যদি মানে সবাই আতুল ল্যাংড়া থাকে, তা ভারত খুশি। বাংলাদেশের ব্রেইন যদি মগজহীন মানুষ বাংলাদেশে বড় বড় অর্থাবর্তা করতে হয়, তখন আপনি বাংলাদেশকে ইউজ করতে পারবে, কারণ ওদের তো ব্রেইন নেই। তাইলে আপনার দরকার কি? আমাদের দরকার ব্রেইন কার আছে, ব্রেইন যারা আছে তাদেরকে জায়গা মতে বসানো, এবং এদের নিয়ে দেশ পরিচালনা করা। আসল কাজ হলো, কারণ ব্রিলিয়েন্ট জায়গা দেওয়া, না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। পজিশন আপনি দিবেন কাকে? আপনি আর্মির প্রধান দিবেন এমন একজনকে যার বিচক্ষণ অভিজ্ঞতা আছে। সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, সব জায়গায় আপনি এইরকম মানুষ, ট্যালেন্টেড মানুষ না দিলে আপনার দেশ কি হবে? দেশ যে কোনো সময় নষ্ট হতে পারে। আর ট্যালেন্টেড মানুষ না হলে এরা কি করবে? তারা মনে করবে ক্ষমতার এত বড় পদে চলে গেছি, আমি যা ইচ্ছা করি, আমি এত বড় পদ পাইছি, এটা তো আমার সৌভাগ্য। তো এইভাবে যেন আমাদের দেশ না চলতে পারে,
বিগত দিনে যেভাবে চলছে সেই রকমভাবে যেন আমাদের দেশ চলতে না পারে, তাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক হতে হবে। রাজনীতিবিদদের কাছে আমার আকুল আবেদন, প্রিয় রাজনীতিবিদ ভাইরা, যারা বিএনপি করেন, জামাত করেন, যারা হেফাজতে ইসলাম বলেন, এবারে চরমুনাই বলেন, অন্য যত দল আছে বাংলাদেশে, যত ধরনের সংগঠন আছে, সুশীল সমাজ বলেন, সবাই কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই মিলে দেশের জন্য কাজ করেন। দেখুন, শেখ হাসিনা মানে পালাইয়া যাওয়ার মাত্র 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে আস্তে আস্তে আমরা এদেরকে সময় দেন, তত্ত্বাবধায়ককে অন্ততপক্ষে আপনারা 3 বছর থেকে 4 বছর সময় দেন। যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, এই ছাত্র আন্দোলনের কারণে সে যদি পালিয়ে না যেত, তাহলে তো আরও 4 বছর থাকতে পারতো। সেইটা মনে করেন শেখ হাসিনা ক্ষমতায় আছে, আর ওটা 4টা বছর এদেরকে দেন, বা 3টা বছর মিনিমাম এদেরকে দেন, দিয়ে এর একটা সংস্কার করে দেশকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসুক। এরপর যদি ইলেকশন, আপনার দলকেও আপনারা বিএনপিকে সংস্কার করুন, জামাতকে সংস্কার করুক, অন্য দল যারা আছে এরাও তারা দলকে সংস্কার করুক, করে আপনারা আপনার দলকে ঠিকঠাক করে নিন। 3-4 বছরে আপনারা সার্চ করেন আপনাদের দলের মধ্যে কে দুর্নীতিবাজ, আপনারা বিশেষ করে তারেক রহমান এবং জামাতে ইসলাম এবং ইসলামিক অন্য দলকে আপনারা সার্চ করে আপনাদের দলের মধ্যে কে কারা দুর্নীতিবাজ ছিল বিগত দিনগুলো, এখনও এমন করতে আছে, এদেরকে যাচাই বাছাই করে আপনারা কাটছাট করে আপনার যোগ্য মানুষ যোগ্য জায়গা দেন। আপনারা আপনার দলকে সংস্কার করে দল ঠিক করেন, সবাইকে বলছি আমি। আর আওয়ামী লীগের বাইদের উদ্দেশ্যে আমার বলছি, আপনাদের শেখ হাসিনার ফিরিস্তি, দুর্নীতির ফিরিস্তি, শেখ হাসিনা যে এই আর্মি মারার যে প্ল্যান, হ্যাঁ, এটা হত্যাকাণ্ড করানো হয়েছে, এটা বিদ্যার বিদ্রোহ নয়, এই কিছু আরও অনেক কিছু দেশের ক্ষতি হয়েছে, দেশের সর্বসেক্টরকে এই শেখ হাসিনা ধ্বংস করেছে। এটা আপনারা ভালো করে খোঁজখবর নেন, পার্টি করবেন, রাজনীতি করবেন, এটা কোনো বাধার নয়, এটা আপনার স্বাধীনতা, এটা আপনার গণতন্ত্র, এটা আপনাদের অধিকার, এটা আপনারা করতে পারেন। তাই বলে আপনাদেরকে আমি একটাই কথা বলছি, আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলছি যে আমি কোনো দল কাউকে সাপোর্ট করিনি, কার বিপক্ষ নিয়ে আমি কথা বলিনি। আমি কথা বলছি দেশের স্বার্থে। আপনারা যা রাজনীতি করবেন, কিন্তু রাজনীতিটা কার পিছনে আপনারা রাজনীতি করছেন সেটাকে আপনারা খোঁজ নিতে হবে। শেখ হাসিনা মানুষটা কি, তার ভবিষ্যৎ প্ল্যান কি, সে কী চাচ্ছে বাংলাদেশে, কি বাংলাদেশের উন্নতি চাচ্ছে না বাংলাদেশের অবনতি চাচ্ছে, সেটা আপনারা খেয়াল করবেন। বলেন বিএনপি আসেন, বিএনপি তারেক রহমানের অবস্থান কি, সে কী চাচ্ছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সে দেশের স্বার্থে কাজ করবে না দেশের বিরুদ্ধে কাজ করবে, সেটা ভাবুন। জামাতের ব্যাপারে আসি, জামাতকেও এইটা ভাবুন, জামাত দেশের স্বার্থে কাজ করবে না মানুষকে কিছু লোভ দেখাচ্ছে, ভবিষ্যতে পাওয়ারে গিয়ে অন্য কিছু করবে, এটাও ভাবুন, এটাও ভাবার বিষয়। আপনারা জনগণ বলেন, রাজনীতিবিদ বলেন, যে আপনারা রাজনীতি করবেন রাজনীতির জন্য, দেশের মঙ্গলের জন্য, দেশের স্বার্থের জন্য। আমার পকেট গরম হবে, আমি রাজনীতি করে আমার আত্মীয় স্বজনকে ধনী করব, আমি ধনী হব, এইটার জন্য আপনার রাজনীতি নয় দেশকে বিক্রি করব, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ দেখব, এটা রাজনীতি নয়। রাজনীতি হবে মানুষের কল্যাণের, মানবতার এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ করে আমি আমার গদি ঠিক রাখব, আমি পাওয়ারে যাব জনগণের ভোটের মাধ্যমে, আমি পাওয়ারে যাব না কোনো দেশের চক্রান্তে, কোনো দেশের সহযোগিতায়, কোনো দেশের দাদাদের সহযোগিতায় বা কোনো দাদিদের সহযোগিতায় আমি পাওয়ারে যাব। এই কথা আমি যদি মনে করি তাহলে আমি ভুল মনে করব। আমি মনে করব একদিন যেভাবে শেখ হাসিনা পালাইয়া গেছে, এই দিনটি আপনারা স্মরণ করবেন, আর এই দিনটি যেন আপনাদের দেশের রাজনীতিবিদদের আর না হয় সেটার জন্য আপনারা খেয়াল রাখবেন। সেই আমার রাজনীতিবিদদের কথা। আর আমি বলতেছি, এই 57 জন অফিসারকে যারা মেরেছে, টোটাল 74 জন বেসামরিক প্লাস বেসামরিক আরও কিছু সেনা ছিল, তাদেরকে মেরেছে। এদের বিচার এই বাংলার মাটি করতেই হবে। যদি আপনারা করেন না, তো দেশ একটা অন্ধকারে নিমজ্জিত হবে এবং দেশের মানুষ জানতে পারবে না সঠিক তথ্য, এবং আরেকদিন এইরকম একটা পরিকল্পনার ছক অন্য কেউ করতে পারে, হ্যাঁ, এটা সাহস পেতে পারে। তাই যদি এই বিচার করেন, সঠিক বিচার করেন, ন্যায় বিচার হয়, তাহলে এই কাজ আর কেউ করবে না। হোক শেখ হাসিনা, হোক খালেদা জিয়া, যেই জড়িত হোক দেশের বিরুদ্ধে, তাদের বিচার এই দেশের মাটিতে করতে হবে। এটা করার ক্ষমতা আপনাদেরকে এই দেশের জনগণ দিয়েছে, আপনারা করবেন ইনশাআল্লাহ। আমি এই জন্য কথা বলবো এবং কথা বলেই যাব যে এই মাস্টার মাইন্ড কে করেছিল, তাই আমি বলেছি
এবং এই মাস্টার মাইন্ডের মেইন হুতাকে, তাই আমি বলেছি মেইন হুতা হলো ভারত, এবং মাস্টার মাইন্ড করেছিল শেখ হাসিনা। এই প্ল্যানকে কীভাবে এরা আসবে, কীভাবে এরা মেরে চলে যাবে, এই সব কিছু প্ল্যান 1 বছর আগে হয়েছিল, 1 বছর পরে এই ঘটনা ঘটানো হয়েছিল। এই যে আমাদের সৈনিক যারা মারছে, আপনারা যারা আমাদের সেনা অফিসারদের মারছে, 50 বছরে এইরকম সেনা অফিসার হল আপনারা বানাতে পারবেন না। দেশের যে কী ক্ষতি হয়েছে এটা বলে বাসায় আমি প্রকাশ করতে পারবো না। এবং একটা পরিবার আপনার একজন সেনা অফিসারের আর সমস্ত পরিবারকে ওরা মেরে ধ্বংস করে দিয়েছে। যারা বেঁচে আছে তারাও তো আপনার বেঁচে নেই, এইরকম কথা। তারা বেঁচে থাকেই লাভ কি, তাদের সব শেষ। তারা বেঁচে থাকে, তারা একটা ঠোঙার মধ্যে তারা লাইফ যাচ্ছে। আপনারা জানেন না, আমরা জানি। এই যে মানুষের অফিসারের ছেলে সন্তানরা তারা যখন মিডিয়ার সামনে আসে কথা বলে, আমার নিজের চোখের পানি চলে আছে ভাই। আমি কি বলবো আপনাদের, আমার বাসা তখন হারিয়ে ফেলি আমি বারবার এই মিডিয়ার আপনারা বলেন হত্যাকাণ্ড, আমি বলি প্ল্যান করে হত্যাকাণ্ড করানো হয়েছে। এটা মিডিয়ার হত্যাকাণ্ড নয়। ডাল ভাতের জন্য এরা আন্দোলন করেনি, এরা ডাল ভাতের জন্য তাদের অফিসারকে মেনেনি। এরা একটা চক্রান্ত করেছে হাসিনা। এই চক্রান্ত শরিক ছিল ভারত, এবং এই চক্রান্তর আমাদের কিছু আর্মির লোক ছিল, কিছু বিজ্ঞানের লোক ছিল। একটা মিলিতভাবে এই হত্যাকাণ্ডর প্ল্যান ঘটনা সব কিছু করানো হয়েছে। এটা আপনাদের কাছে আমি বলেছি, এবং এটা সঠিক, এবং 100% সঠিক, 100% সঠিক। প্রিয় দেশবাসী, এটার বিচার আমরা চাই, আপনারাও চান, সবাই চাই। সাংবাদিক বলেন, দেশের শ্রমজীবী মানুষ বলেন, মেহনতি মানুষ বলেন, সেনা অফিসার বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, সবাই এর বিচার চায়। সবাইকে আপনারা জিজ্ঞেস করেন, সবাই বলবে, এক বাক্য বলবে, আমরা সঠিক বিচার চাই, এদের বিচার হওয়া দরকার। এটা যদি না হয়, বাংলাদেশে এইরকম ঘটনা আরে একবার ঘটবে। তো প্রিয় দেশবাসী, এর বিচার করতে হবে, সঠিকভাবে বিচার করে। হাসিনা হলেও হাসিনার সাজা হতে হবে, আর তাপস হোক আর নানক হোক, কেউ সাজা পাবে না। অন্ততপক্ষে দেশবাসী জানবে এরা কত বড় দেশদ্রোহী কাজ করেছে। এদেরকে দেশদ্রোহী হিসাবে আখ্যায়িত করে আর যেন কোনোভাবে এরা এদেশে এসে রাজনীতি করতে পারে না। এই দেশের মানুষকে তারা নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। এই দেশকে তারা যেন একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করতে না পারে। এই দেশকে যেন তারা নিয়ে, এই দেশের মাটিকে নিয়ে যেন তারা আর থামসা করতে পারে না। এবং তারা যে ভারতের সাথে যে দাদাদের যে উপহার দিয়েছে, আমাদের 57 অফিসার, 74 জন আরও মিলে, সব কিছু মিলে 74 জনকে মেরে যে উপহার দিয়েছিল, সেই উপহার বাংলার মাটি এর বিচার করে এর জবাব দিতে হবে। প্রিয় দেশবাসী, আমি অনেক কিছু বলার আছে, সব কিছু আজকে আর বলবো না, সময়েরও কিছু দরকার আছে। পরবর্তীতে আমি এটা নিয়ে আরেকটা প্রোগ্রাম করব। আমি বলবো, এই তারেক সিদ্দিকী, শেখ হাসিনা, শেখ রেহানা একই ফ্লাইটে দেশ থেকে পালিয়ে গেছে। এই তারেক সিদ্দিকী সাবেক ছিল, সেনাবাহিনীর কর্মকর্তা ছিল। এই তারেক সিদ্দিকী বহু প্ল্যান করে শেখ হাসিনাকে হাতে নিয়ে, এই শেখ হাসিনার আত্মীয় এই তারেক সিদ্দিকী, এরা মিলিতভাবে এই ঘটনা করেছে। তাপসও এখানে জড়িত, জাহাঙ্গীর কবিরও নানক এখানে জড়িত। সবাইকে নিয়ে একটা প্ল্যান করছিল 1 বছর আগে। এই প্ল্যানের মূল হুতা ছিল ভারত, এবং এটার প্ল্যানটা সাকসেসফুল করেছে শেখ হাসিনা। এটা আমরা জানি, এবং সেই জানার কারণে আমরা বারবার এই কথা বলবো। কারণ আপনারা যারাই রাজনীতি করবেন, দেশের বিরুদ্ধে চলে গেলে সেটা রাজনীতি হবে না, সেটা হবে দেশদ্রোহী কাজ। এবং এই দেশদ্রোহীদের যেন কোনোভাবে দেশে এসে রাজনীতি না করতে পারে, সেটার জন্য আমরা সজাগ থাকবো, চোখ কান নাক খোলা রাখবো, এবং আমরা দেখব আমরা কিভাবে এই দেশকে, এই দেশের মাটিকে আমরা রক্ষা করতে পারি, আমরা স্বনির্ভর হতে পারি। আমরা চাই যে আমরা দেশ সিঙ্গাপুর হোক, আমরা এই আশা রাখি। এই আশা ব্যক্ত করে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। প্রিয় দেশবাসী, আপনারা
আপনারা দেশকে ভালোবাসুন। প্রিয় রাজনীতিবিদ ভাইরা, আপনারাও দেশকে ভালোবাসুন এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারাও দেশকে ভালোবাসুন। জানি আপনারা সবাই দেশকে ভালোবাসেন, কিন্তু কিছু সময়ের কারণে, কিছু মানে পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। এই যে দুর্নীতি, এই যে স্বজনপ্রীতি, এই যে ক্ষমতালোভী, এই যে বিগত সরকার প্রধান শেখ হাসিনা ক্ষমতালোভী নির্লজ্জভাবে ক্ষমতায় ছিল এই 15 বছর, বেশ মানে মানুষকে অসহায় করে, মানুষকে জিম্মি করে, মানুষের ভোটাধিকারকে প্রয়োগকে বাধা দিয়ে, মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করে, মানুষেরকে রাজাকার শব্দ বলতো, মানুষকে যা তা বলতো। এই রকম একটা স্বৈর শাসক বাংলাদেশের বুকুতে আমি কখনো দেখিনি, এবং এরশাদের সময়ও তারও আচরণ এই রকম ছিল না। স্বৈর শাসক ছিল এরশাদও, কিন্তু এরশাদের শাসনও এই রকম ছিল না। এত জঘন্যতম নেককারজনকভাবে এই শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিল 15 বছর। মানুষকে কিভাবে গুম করেছে, কিভাবে মানুষের কণ্ঠরোধ করেছে, আপনারা অনেকে জানেন না। তাই আমি জানান দিতে চাই, সেই শেখ হাসিনা, সেই শেখ রেহানা, এই তাপস, এই তারেক সিদ্দিকী, এদের এই জাহাঙ্গীর কবির নানক, এরা কীভাবে কথা বলতো, এই শামীম ওসমান এদেরকে 7টা মার্ডার করেও ওকে শেখ হাসিনা বুকে টেনে নিয়েছিল। হ্যাঁ, কেন এটা আপনারা জবাব শেখ হাসিনাকে দিবেন, এটা বলবেন আপনারা দেশবাসী, কেন তুমি এত অপরাধ করলাই। সব কিছুর বিচার আমরা চাই। আপনারা যেভাবে মানে ওকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, হ্যাঁ ওকে পালাইয়া গেছে, কিন্তু ওর যদি সাহস থাকতো, ও যদি সাচ্চা থাকতো, ও যদি সত্যিকার দেশপ্রেম থাকতো, ওর দেশের প্রতি কোনো প্রেম ভালোবাসা নেই। ও কিন্তু অভিনয়ের নায়িকা, ও অভিনয় করতো, মনে হয় ও নম্বর 1 হতো, অভিনয়ের মধ্যে নম্বর 1 হয়ে যেত। ও যেভাবে ও মানে ওর ফ্যামিলির কথা বলে, মিটিংয়ে আসলেই বলে আমার সব কিছু হারিয়ে গেছে এই দেশের জন্য, আমিও এই দেশের জন্য মরব, তবে দেশ থেকে পালিয়ে যাব না, এই দেশের জন্য আমার মৃত্যু হবে। শেষ পর্যন্ত সে পালিয়ে গেল। তার কথার মধ্যে, কাজের মধ্যে, হ্যাঁ, কিছুই আমরা মিল পাইনি। শেখ হাসিনা ছিল এই দেশদ্রোহী, এবং শেখ হাসিনার দূষর যারা ছিল এরাও দেশদ্রোহী, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে এরা দেশপ্রেমিক, কিন্তু এদেরকে ও শেখ হাসিনা মাইনাস করে রেখেছে। এদেরকে বড় বড় পদবি দেয় নাই, কারণ এরা তো দেশের বিরুদ্ধে কাজ করবে না। বিদায় হাসিনার চমকই ছিল যারা দেশ বিরোধী কাজ করবে, যারা লো লেভেলের মানুষ, যারা লো লেভেলে করে, এদেরকে উনি মানে হাই লেভেলে নিয়ে এসে দেশের যে চক্রান্ত, দেশকে যেভাবে ডুবিয়েছেন সেই কথা দেশবাসী জানে। এবং তিনি কি করেছেন দেশে বিগত দিনে, তিনি গায়িকা, তিনি নায়িকা, হ্যাঁ তিনি নায়ক, তিনি শিল্পপতি, যারা অদক্ষ, এই অদক্ষ দিয়ে তিনি দেশ শাসন করেছেন। যা টাকার বিনিময়ে যারা 5 কোটি দিতে পারবে তারা মন্ত্রী হবে, যারা 10 কোটি দিতে পারবে তারা বড় মন্ত্রী হবে, যারা 4 লাখ দিতে পারবে, যারা 4 কোটি দিতে পারবে, 5 কোটি দিতে পারবে তারা এমপি হবে। এই রকমভাবে মানে উনি পদবিকে উনি কী করেছেন, টাকার বিনিময়ে ইনি এই কাজ করেছেন। এমপি বলেন, মন্ত্রী বলেন, টাকার বিনিময়ে তিনি দিয়েছেন। তো এর কারণ হলো আপনারা প্রমাণ পেয়েছেন, আমার কাছ থেকে নয়। আপনারা চতুর্দিকে চোখ কান খোলা রাখেন, এই কথা আমার নয়, এই কথা কিন্তু দেশের অভিজ্ঞ যারা দেশ নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদের মুখের কথা, আমার কথা নয়। এবং আওয়ামী লীগের অনেক লোকেও সেই কথা বলছে। আমি জানি, আমি আওয়ামী লীগের অনেকের সাথে আমার আলাপ আলোচনা হয়, সবাই একই কথা বলে, ভাই কী করব, আমরা তো বিপদে আছি, সারা জীবন দেশের জন্য কাজ করলাম, রাজনীতি করলাম, আমাদের পাত্তাই দেয় না। আর এই যে আপনার জীবনে যে রাজনীতি করে নাই, টাকার বিনিময়ে সে হয়ে যায় মেয়র, টাকার বিনিময়ে সে হয়ে যায় এমপি, টাকার বিনিময়ে সে হয়ে যায় মিনিস্টার, টাকার বিনিময়ে সে হয়ে যায় সেই আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি। এই দেখেন না কাদেরের কথা, আপনারা দেখেন কাদের কী ছিল, ওবায়দুল কাদেরের বাসাটা আপনার মার কথা শুনলে তো খারাপ লাগে। একজন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর মানে সভাপতি শেখ হাসিনার পর যার পাওয়ার, সেকেন্ড পাওয়ার হলো গিয়ে এই যে ওবায়দুল কাদেরের বাসা যদি শুনেন তে আপনারা বলবেন এ তো কোনো মানুষও না। শামীম ওসমানের বাসা শুনলে বলবেন এ কোনো মানুষও নয়। এর বাদে আওয়ামী লীগের প্রত্যেকটা
সেক্টরে হাসান মাহমুদ বলেন, আর আপনার আনিসুল হক বলেন, আর আপনার যাকে আপনি যদি আনবেন, আনার পরে ওর মিডিয়ার সামনে কথাবার্তা যদি আপনারা শুনেন, আপনাদের শরীর মানে অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। কারণ কেন নষ্ট হবে? কারণ এরা 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 যেভাবে কথা বলে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে থাকে, মানে একটা মানুষ, একটা ভালো সুস্থ মানুষ, দক্ষ মানুষ, শিক্ষিত মানুষ এইরকম কথা বলতে পারে না। প্রিয় দেশবাসী, এটা আপনারা মাথায় রাখবেন। যারা দেশদ্রোহী, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, এদের থেকে আপনারা সজাগ থাকুন। আপনারা যারা এখনও এইটা চিন্তা করতেছেন, আপনাদের কিছু প্রলোভন পাবেন, কিছু আশা পাবেন, পদবি পাবেন, টাকার মালিক হবেন, মনে রাখবেন এটাকে আপনারা পায়ে তলায় রেখে আপনারা কাজ করবেন। বলবেন না আমি আমার দেশকে বিক্রি করব না, আমি আমার দেশের জন্য কাজ করব, আমি মির্জাফরি করব না, মির্জাফরের নাম আমার গায়ে লাগাবো না, আমার গায়ে মির্জাফরের তকমা আমি লাগাবো না, আমি দেশের জন্য কাজ করব, মরিলেও আমি পাবো শান্তি, মরিলেও আমি এই দেশবাসী আমাকে স্মরণ করবে। এটা আপনারা মনে করে কাজ করুন। প্রিয় দেশবাসী, আমরা দেশের জন্য কাজ করি। দেখুন ভারতের কিন্তু তারা দেশপ্রেম আছে, তারা কিন্তু দেশের বিরুদ্ধে কোনো কাজ করে না। আমরা কেন পারি না? আমরাও এটা করে দেখাবো। দেশের স্বার্থে আমরা কারোর কাছে মাথা নত করব না, কারোর টাকার বিনিময়ে, কারোর পদবীর বিনিময়ে আমরা দেশের বিরুদ্ধে আমরা কোনো নেতা, কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা কেউ যেন এটা করবেন না। প্লিজ 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 দেশের জন্য কাজ করুন, দেশকে একটু ভালোবাসেন। হ্যাঁ, শেখ হাসিনার মতো প্রেম ভালোবাসা এভাবে দেখাবেন না। শেখ হাসিনা কিন্তু নাটক করতো। এই নাটকের যে নায়িকা শেখ হাসিনা, এই শেখ হাসিনার মতো আপনারা কাজ করবেন না। আপনারা দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। আর এইরকম শেখ হাসিনার মতো যারা আছে, এইরকম মানুষদেরকে আপনারা চিহ্নিত করুন, এখন থেকে চিহ্নিত করুন। নতুবা বাংলাদেশের কি হবে? বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। এখন থেকে আমরা যদি সজাগ না হই, এখন থেকে যদি আমরা বাংলাদেশের জন্য কাজ না করি, যেখানে আছেন সেখান থেকে আপনারা বাংলাদেশের জন্য কাজ করুন। আমি আমার সেক্টর থেকে কাজ করতেছি। আমি ইউটিউবের মাধ্যমে আমার দেশবাসীকে জানান দিচ্ছি যে কি হচ্ছে কি হচ্ছে না, যা পাই তা নিয়ে আমি হাজির হই। আমার কোনো স্বার্থ নয়, আমার একটাই স্বার্থ, যখন আমি দেখতে পারবো আমার জীবন দশায় যদি আমি জানতে পারি বাংলাদেশ স্বনির্ভর হয়েছে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটেছে, তখনই হবে আমার এই কথা বলার সার্থক। নতুবা আমি হারিয়ে যাব, নতুবা আমি দুঃখ পাবো। আমি দেশবাসীকে এটাও জানান দিতে চাই, আপনারা আপনাদের সবাইকে মিলে মানে ছাত্র জনতা মিলে এই তত্ত্বাবধায়ক সরকারকে এই মুহূর্তে সাহায্য করুন। রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলবো, 4টা বছর আপনারা যদি হাসিনা আরও থাকতো, আপনারা কি করতেন? যদি এই ছাত্র আন্দোলনে যদি হাসিনা পালিয়ে না যেত, তো হাসিনা তো আরও 4 বছর থাকতে পারতো। তো আপনারা এই 4 বছর অন্ততপক্ষে আপনারা মনে করেন হাসিনা ক্ষমতায় আছে, এটা মনে করে আপনারা তত্ত্বাবধায়ক সরকারকে 4টা বছর বা 3টা বছরের অন্ততপক্ষে মিনিমাম 3 ইয়ার্সের সুযোগ দেন। এবং আপনারা ইলেকশনের কথা মুখে আনবেন না, না এনে এই সরকারের পিছনে আপনারা কাজ করেন। এবং সাথে সাথে আপনাদের দলকে, যে দলে আছেন, বলেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য দল বলেন, সবাইকে আপনারা সবাই দলে সংস্কার করেন। আর আওয়ামী লীগের সংস্কার তো এদের বিচার নেওয়া পর্যন্ত কিছু উপদেষ্টা যারা বলছে এদের বিচার নেওয়া পর্যন্ত হবে না, এরা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। বিচার হওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা সঠিক, এটা আমিও মানি। কিন্তু আমার কথা হলো বর্তমান যারা আছে, যেমন ধরো বিএনপি, জামাত, ইসলামিক কিছু দল, যেমন ধরে তারা যেন সঠিকভাবে তাদের দলকে সংস্কার করে এখন এই 3-4 বছরের ভিতরে নিয়ে আসে এবং সাথে সাথে এই সরকারকে সাপোর্ট করবে। এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার জন্য আসে নাই, ও ইলেকশন দিবে, কিন্তু দেশকে যদি একটা সিস্টেমের মধ্যে না আসে, সংস্কার করে না। কারণ আওয়ামী লীগ বিগত দিন শেখ হাসিনা প্রতিটা প্রতিষ্ঠানকে মানে ধ্বংস করে ফেলেছেন। সব প্রতিষ্ঠানে অযোগ্য মানুষ দিয়েছেন। হ্যাঁ, আপনারা শুনেছেন একজন সুবেদারকে উনি বড় পদে বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, একজন কনস্টেবল, পুলিশের একজন কনস্টেবলকে উনি ওসি বানিয়ে দিয়েছেন। এইরকম নিউজ আমাদের কাছে আছে। কনস্টেবল থেকে ও আপনার কি হইতে পারবে? হ্যাঁ, এবং হাজার হাজার বিশেষ ক্যাডার, হাজার এরা চাকরির জন্য আপনার এরা সঠিক জায়গায় যাইতে পারছে না বা পারতেছে না।
এদের কাছ থেকে আপনি কি আশা করবেন? একজন যদি থানার ইনচার্জ হয়ে যায়, কনস্টেবল থেকে হে থানার ইনচার্জ হয়ে যায়, তার কাছ থেকে আপনি কী পাচ্ছেন? হে তো অনেক বড় হয়ে গেছে, হে জীবনেই ভাববে নাই হে ওসি হবে, থানার ওসি হয়ে গেছে, হে তো মনে করছে আমার কাছে আমি বহুত কিছু। তার ব্যবহারও আপনি অন্য কিছু অন্যভাবে ভাবেন। আমি এক ওসিকে চিনি, হ্যাঁ, তিনি কী করছেন, আমি এক কাজে গিয়েছিলাম, উনি আমার বলছেন এই নানান কিছু দেখাইছেন, বাদে ওনার খবর পাইলাম উনি উনি এই আওয়ামী লীগের শাসন আমলে উনি কনস্টেবল থেকে হয়েছেন, আপনার উনি ডাইরেক্ট প্রমোশন পেয়ে কোনো এক সোর্সের মানে আমি তথ্য পেয়েছি যে উনি হয়ে গেছেন আপনার যে ওসি, থানার ওসি। আর ওনার ব্যবহারে মনে হয় যে উনি মনে হয় মানে যে ওনার ব্যবহারে মনে হয় উনি নানি যে মানে পুলিশের প্রধান মনে হয়, বুঝছেন? এইরকম ওনাদের ব্যবহার আমি দেখেছি। প্রিয় দেশবাসী, এটা বলার কারণ হলো আমি কাউকে ছোটো করছি না। হ্যাঁ, আপনার প্রমোশন আপনার যোগ্যতা পাবেন, যোগ্যতা ভিত্তিকে আপনার প্রমোশন হবে। আপনার যোগ্যই যে জায়গায় আপনার যোগ্য না, এখানে যদি আপনার প্রমোশন হয়, আপনার এখানে তো আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এখানে আপনার ইললিগেল কাজ হবে, এখানে দুর্নীতি হবে। যেখানেই আপনার যোগ্য মানুষের প্রয়োজন, সেখানে যদি অযোগ্য মানুষ আসে যায়, যেই হোক, আমি সবার জন্য বলছি, তো এই জায়গাটা হবে কি দুর্নীতিগ্রস্ত হবে। এই জায়গাটা আপনার যে 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 সঠিক জায়গায় সঠিক মানুষ না আসলে কি হয়, আপনারা আর বলবোই না, আপনারা বুঝে নেন। প্রিয় দেশবাসী, এটা যেন না হয়, সঠিক জায়গায় সঠিক মানুষের দরকার। আর এখন অনেক ছাত্র, ইউনিভার্সিটির ছাত্ররা, তারা লেখাপড়া শেষ করে তারা মানে চাকরি পাচ্ছে না, এদেরকে বিভিন্ন যে ইন্টেলিজেন্স সোর্সে এদেরকে নেওয়া হোক, পুলিশে নেওয়া হোক, এবং বিভিন্ন বাহিনীতে এদেরকে নেওয়া হোক, নিয়ে এদেরকে সঠিক জায়গায় এদেরকে নিয়ে বসানো হলে দেশ একটা আলোকিত হবে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটা আমি বলবো। আর সব রাজনীতির কাছে আমার জোড়হাত পায়ে ধরে বলবো, ভাই আপনারা একটু ধৈর্য ধরুন, 3টা বছর মিনিমাম আপনারা ধৈর্য ধরুন। ইলেকশনের কথার নাম আর উল্লেখই করবেন না। আপনারা এখন মুখকে থালা মেরে দেন ইলেকশনের কথাটা, আর বাকি আপনারা আপনাদের দল এবং দেশের মানুষকে সাহায্য করুন। আপনাদের দলকে সংস্কার করুন, জামাতের দলকে তারাও সংস্কার করুক, এবং অন্য ইসলামিক দল যারা আছে তারাও তাদের দলকে সংস্কার করুক। অন্য যারা ছোটোখাটো সংগঠন আছে তারাও তাদের সংগঠনকে মানে সক্রিয় করুক, এবং সংগঠনকে তারা চাঙ্গা রাখুক, সংগঠনকে সংস্কার করুক। প্রিয় দেশবাসী, এটাই আমার আসল কথা। আর আপনারা যারা রাজনীতিবিদ যারা আছেন, তাদের জন্য আমার কিছু কথা, দেশের স্বার্থে আপনারা কাজ করবেন। দেশের সব কিছু বিলীন করে, দেশের মানুষকে আঘাত দিয়ে, দেশের মানুষকে কষ্ট দিয়ে, দেশের স্বার্থকে আপনারা অগ্রাধিকার দিয়ে আপনাদের কাজ চালিয়ে যান। দেশকে যেন কোনোভাবে পিছিয়ে না যেতে হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। রাজনীতিবিদ হলো দেশ গড়ার কারিগর, রাজনীতিবিদরা হলো দেশের মেরুদণ্ড, রাজনীতিবিদরা হলো দেশকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া। রাজনীতিবিদ যদি গণতন্ত্র যদি না থাকে, দেশ কিন্তু একটা দেশের অবস্থা এরকম থাকবে না। রাজনীতি দরকার আছে, কিন্তু রাজনীতি হতে হবে দেশ এবং জাতির কল্যাণে, এবং রাজনীতি হতে হবে মঙ্গলে এবং মানবতার। রাজনীতি হতে হবে আমাদের দেশের মানুষের স্বার্থে। রাজনীতি হবে জনগণের তার ভোটাধিকার যে প্রয়োগ করছে কিনা সেদিকে খেয়াল রাখা, সেটাই হলো রাজনীতি। এই রাজনীতি আমরা চাই, এই রাজনীতির জন্য আমরা কাজ করতেছি। এই রাজনীতি আমরা যখন হবে, দেশ তখন সঠিক হয়ে যাবে, দেশের স্বনির্ভরতা অল্প দিনের ভিতরে চলে আসবে, দেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এবং দেশ একদিন আমরা আশা করি সিঙ্গাপুর হবে। প্রিয় দেশবাসী, আজকের মতো এখানে বিদায় নিলাম। আর আমি শ্রদ্ধা ভরে এই জাতির সবাইকে আমি স্মরণ করব, যারা যুগ যুগ ধরে এই জাতির জন্য কাজ করছে। মৌলানা ভাসানী সাহেব, একে ফজলুল হক, এবং আপনার বঙ্গবীর, যারা এই দেশের জন্য জীবন দিছে, এই দেশের জন্য যারা প্রাণ দিছে, তাদেরকে আমি মূল্যায়ন করব, তাদের কথা আমরা বলবো। এই যে 52 ভাষা আন্দোলন, এরপরে আপনার 71 পরে আপনার 90 পরে আপনার 5 আগস্ট 24, এই যে যারা আন্দোলন করে শহীদ হয়েছে, তাদের আল্লাহ
তাদের মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত করো, এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি, তাদের সহযোগিতা যেন দেশবাসী সরকার মিলে করে, এবং আমরা যারা বিবেকবান মানুষ, যারা দেশের চিন্তা করি, দেশের জন্য কাজ করি, তাদের সবার উদ্দেশ্যে আমার একই কথা, আপনারা যে জায়গা থেকে আসে, যে স্থানে আছেন, সেখান থেকে আপনারা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন যে আমাদের দেশ আর নয়, আমাদের দেশে আমরা এখন সামনের দিকে নিয়ে যেতে চাই, আমরা অগ্রসর হতে চাই, আমরা একটা সুশৃঙ্খল, যেমন সেনাবাহিনীর মধ্যে একটা সুশৃঙ্খল বাহিনী, যেমন আমরা দেশকে একটা সুশৃঙ্খলভাবে নিয়ে দেশকে একটা মানে সঠিক রাস্তায় নিয়ে আমরা যেন আমাদের দেশকে সোনার বাংলা করতে পারি, সেই খেয়াল রাখবো। আমরা সিঙ্গাপুর হতে অনলি 15 বছর যদি আমরা সঠিকভাবে সরকারে কাজ করে একটা ভালো সরকার আসে, তো 15 বছরের ভিতরে আমরা স্বনির্ভর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাব, এটা আমি বললাম, এটা দেশবাসীও জানে। প্রিয় দেশবাসী, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আমাদের যারা মানে শৃঙ্খল বাহিনী, যারা যে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী, তাদেরকে যেন আমরা সঠিক মর্যাদা দেই। তারা দেশপ্রেমে উৎফুল্ল, দেশকে তারা 71 থেকে এখন পর্যন্ত দেশের যত বিপদ আসে সব বিপদেই আমাদের সেনাবাহিনী ঝাঁপতে পড়ে। কিছু সেনা কুলাঙ্গারের কারণে, কিছু সেনা কর্মকর্তার কারণে আমাদের সেনাবাহিনীর মান ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে, সেটা আবার ফিরিয়ে আসছে ইনশাআল্লাহ। এখন থেকে আমরা এটাকে একটু খেয়াল রাখবো, নজর রাখবো। সেনাবাহিনী যে দক্ষ, যারা বিচক্ষণ সেনাবাহিনী, যারা এদের থেকে বাছাই করে যেন সেনাপ্রধান হতে পারেন, এটা আমরা খেয়াল রাখবো। ডিজিএফআই যেন সঠিকভাবে কাজ করে, সেটাও আমরা খেয়াল রাখবো। তাই আজকের মতো আমি এখান বিদায় নিলাম। যাদের জন্য আমার কথা, যাদের জন্য আমার ভালোবাসা, সেই 57 জন সেনা অফিসার সহ আরও টোটাল 74 জন বেসামরিক মিলে 74 জন যারা মারা প্রাণ গেছে 2009-25 এই যে কালো অধ্যায় সৃষ্টি হয়েছে বাংলাদেশের, আল্লাহ যেন তাদেরকে বেস্ট নসিব করে এবং বেস্টের সর্বোচ্চ মর্যাদা তারা যেন পায়, এবং দেশবাসীকে তারা অনেক কিছু দিয়েছে, তাদের কারণে আমরা আজকে বাংলাদেশে চলতে পারতেছি। হ্যাঁ, তাদের কারণে তারাও স্বাধীনতায় মানে 71-এও তারা ভূমিকা নিয়েছিল। এই সেনারা, হ্যাঁ, 71-এর পরে 5ই আগস্ট 24 এই তাদের ভূমিকার কারণে, এবং ছাত্রদেরকে তারা সাপোর্ট দেওয়ার কারণে, এবং জনতাকে তারা সাপোর্ট দেওয়ার কারণে, তারা একটা গুলি চালাবে না বলে যে কথা বলেছিল, সেই কথার কারণে বাংলাদেশ আবারও স্বাধীন হলো। 5ই আগস্ট 2024 বাংলাদেশ যে স্বাধীনতা পেল, সেই স্বাধীনতাকে আমরা এখন আবার নতুন করে আমরা অগ্রসর হব, যেন আমাদের দেশ থেকে যত চালান আছে, সব যত চালান চালান দিতেছে, দৃষ্টি রাখছে, এদেরকে থেকে আমরা যেন সতর্ক থাকি, এবং এরা কারা এটা করছে এটা যেন আমরা খেয়াল রাখি, নজর রাখি, চোখ কান খোলা রাখি। তাই আমি দেশবাসীকে, এমন ছাত্র জনতা, আমাদের দেশের সব বাহিনীকে আমি এটা বলবো, প্রিয় ভাই, সবাই মিলে আমরা যেন এক প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের দেশ বাংলাদেশ, এটা যেন সোনার বাংলা আমরা বানাতে পারি। এই উদ্দেশ্য, এই কথা নিয়ে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হবে।